বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি হৃদয় আবারও নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে ঘটনাটা আমাকে ইমেল করে পাঠিয়েছে, যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই বলছি। প্রিয় হৃদয় ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আমি আপনার ঘটনা নিয়মিতই শুনি, অনেক ভালো লাগে আমার। তাই আমি ভাবলাম আপনাকে আমার জানা ভয়ঙ্কর ঘটনা আপনাকে ইমেল করে পাঠাবো। তাহলে আমার ঘটনাটা শুরু করা যাক। বাড়ির পাশে আমার বন্ধু হঠাৎ একদিন বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কিছুদিন হয়েছে সে বিয়ে করেছে, তার একটা ছোট্ট মেয়ে আছে, বয়স 7 মাসের মতো হবে। আমার বাড়ির পাশেই ওর বাড়ি। আমি আর রিয়ান একসাথে বাইক নিয়ে ঘুরতে যেতাম। ও মারা যাওয়ার কিছুদিন পর থেকে আমার সাথে নানা রকম অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা শুরু হতে থাকে। রিয়ান রাতের বেলায় ওর মামাতো ভাইকে নিয়ে পৌঁছে দিয়ে আসার সময় কালীঘর এর ব্রিজের ওপর হঠাৎ একটা বিকট শব্দ হয়, আর তারপর তার লাশ গ্রামবাসীরা পায়। অদ্ভুত বিষয় হলো, তার ওই জায়গায় অন্য কোনো গাড়ি পাওয়া যায়নি। কালীগড় এর ব্রিজে নানা রকম ভৌতিক ঘটনা ঘটে, এটা গ্রামবাসী জানে, তবে আমার বন্ধুর সাথে এমন ঘটনা ঘটবে তা আশা করি নাই কখনো। রিয়ান এর লাশটা রাত 1টার সময় আমরা কয়েকজন আর তার পরিবার মিলে দাফন করে দেই। অ্যাক্সিডেন্টের কারণে তার চেহারা বোঝা যায়নি। তার মাথা, হাত পা সবকিছুর অবস্থা ভীষণ খারাপ, বলতে গেলে সব টুকরো হয়ে গেছে। রিয়ানের মৃত্যু 10 দিন পর থেকে আমার সাথে অদ্ভুত ঘটনা শুরু হলো। সন্ধ্যার সময় বাইরে আড্ডা দেওয়ার জন্য প্রতিদিন বের হতাম। রিয়ানের মৃত্যুর পর টানা 10 দিন ঘরে থেকে বেরিয়ে হয়নি। অনেকদিন পর বেরিয়ে বাইরে ঘোরাঘুরি করতেছিলাম। গ্রামে একটা চায়ের দোকানে বসে আড্ডা দিতে দিতে প্রায় 11টা বেজে গেল। আড্ডা দেওয়া শেষ করে বাসায় ফিরতেছিলাম। আড্ডার সময়টা বেশ হাসি খুশি ছিলাম। হাসি খুশি অবস্থায় বাড়ি ফিরে যাচ্ছি। দোকান থেকে বের হতেই মনে পড়লো আমাকে কালীগড় ব্রিজের ওপর দিয়ে যেতে হবে। এই কথা মনে হওয়ার সাথে সাথে রিয়ানের অদ্ভুত মৃত্যুর কথা আমার মাথায় চেপে বসলো। মনের মধ্যে কেমন যেন অজানা ভয় কাজ করতে লাগলো। আমি চারদিকে একবার তাকিয়ে দেখলাম কোনো গাড়ি পাওয়া যায় কিনা। বেশ কিছু সময় পর ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 12টা বাজে। গ্রামের মধ্যে রাত 12টা, চারদিকে শুনশান নিরিবিলি, কোনো মানুষ নাই। আমি যে দোকানে ছিলাম সেখানে 2-1 জন বসে আছে। এত বড় হয়ে গেছি, এই রাতে বাসায় যেতে পারবো না এটা বললে মানুষ হাসাহাসি করবে। রিয়ান আর আমি অনেক রাত বাহিরে আড্ডা দিতাম। এখন সে নেই, অনেক ভয় করছে আমার। আকাশের দিকে তাকিয়ে দেখলাম এই বুঝি আকাশ ফেটে বৃষ্টি নামবে। বিদ্যুৎও চমকাচ্ছে, ঝড় ঝড় বাতাস। যেভাবে হোক আমাকে বাসায় পৌঁছাতে হবে। আমি মনের মধ্যে ভয় নিয়ে সামনের দিকে হাঁটা শুরু করে দিলাম। রাস্তায় কোনো আলো নেই। একটা বাটন ফোনের লাইট চালিয়ে কোনো রকম আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। অনেক খোলামেলা জায়গা, কোনো মানুষও নেই চারদিকে। রাত খুব জলদি যাচ্ছে, কিন্তু বাসার দিকে তাড়াতাড়ি করে কোনোভাবেই যেতে পারছি না। আমি নিচে চোখ রেখে দোয়া পড়তে পড়তে হেঁটে যাচ্ছি। হঠাৎ পিছনের দিকে একটা শব্দ শুনতে পেলাম। কেউ আমাকে খুব জোরে একটা ডাক দিল, আকাশ। এতটুকু শুনতে পেলাম। সবচেয়ে অবাক করার বিষয় হলো সেই ডাকটা রিয়ানের ভয়েসের মতো। আমি ডাক শুনতে পেয়েছি, কিন্তু পিছনে তাকানোর সাহস হচ্ছে না আমার। আবার কিছু সময় পর একটা গাছের ডাল হুট করে আমার পিছনে ভেঙে পড়ে গেল। এবার আমি পিছনে তাকালাম, দেখতে পেলাম একদম কাঁচা ডাল। দেখে মনে হচ্ছে এইমাত্র বুঝি কেউ গাছের ডাল কেটে দিল। এসব দেখে আমি অনেক ভয় পেয়ে গেলাম। আশেপাশে 1 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি নেই। আমি চিৎকার করলেও কেউ শুনতে পারবে না। হাতে থাকা ফোনটাও ভয়ে যেন হাতে পড়ে আলাদা হয়ে গেল। এবার ঘন কালো অন্ধকার। আমি সামনের দিকে দৌড়ার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবে পা আর কাজ করছে না। কিছু সময় পর আমি কালীগড়ের ব্রিজের সামনে উপস্থিত হলাম। এত তাড়াতাড়ি কি করে আমি কালীগড়ের ব্রিজের সামনে আসলাম কিছুই বুঝতে পারলাম না। ব্রিজের দিকে তাকিয়ে দেখলাম ব্রিজের ওপর সাদা পাড়ে একটা কাপড় পরে মানুষ বসে আছে। আমি ভয় পেয়ে পিছনের দিকে যেতে লাগলাম। এমন সময় রিয়ানের গলার শব্দ আমাকে বলতেছে, কিরে আকাশ, আজ বাড়ি যেতে দেরি করলি কেন? এমন কথা শুনে পিছনের দিকে তাকিয়ে দেখলাম রিয়ান। রিয়ানের চোখের মধ্যে আগুন ভেসে আছে, মাথা অর্ধেক বাঁকানো, নাক কাল দিয়ে রক্ত টপ টপ করে রাস্তায় পড়ছে। শরীরের নানা অংশে আঁচড়ের চিহ্ন, হাতের অংশ কেটে ফেলা হয়েছে। এমন অবস্থায় আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। কিছু সময় পর রিয়ান ধীরে ধীরে আমার কাছে আসতে লাগলো।
আমি বুঝতে পারছি এখন হয়তো আমিও মরে যাব, কিন্তু আমার হাত পা কোনো কিছুই কাজ করছে না। এমন সময় ব্রিজের ওপর সে সাদা পার পরা মানুষটা উঠে এসে রিয়ান এর পা দড়িতে বেঁধে একটা ধারালো ছুরি দিয়ে বারবার আঘাত করতে লাগলো। হঠাৎ আকাশ ফেটে বৃষ্টি বের হয়ে এলেও ঝড়ের গতিতে বাতাস হতে লাগলো। রিয়ান আমার দিকে তাকিয়ে। কালীঘর ব্রিজের সামনে যেতে রিয়ানের এমন অদ্ভুত চেহারা দেখে নিজেকে ধরে রাখতে চেষ্টা করেও পারতেছিলাম না। সামনে সাদা কাপড় পরা সেই অদ্ভুত আকৃতির মানুষ, আর পিছনে রিয়ানের ভয়ঙ্কর চেহারা। খুব গতিতে বাহিরে ঝড় বৃষ্টি হচ্ছে। এমন সময় হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছে। সবকিছু অন্ধকার হয়ে গেল কেমন যেন। আমি রাস্তার মধ্যে পড়ে আছি। আস্তে আস্তে রাস্তা থেকে উঠে চারপাশটা দেখতে লাগলাম। একদম শুনশান নিরিবিলি অবস্থা। হাতে থাকা ফোনটা চালু করতে গিয়ে খেয়াল করলাম মোবাইলের মধ্যে রক্ত লেগে আছে। আমি তাড়াহুড়ো করে বাড়ির দিকে যেতে লাগলাম। সময়টা কয়টা বাজে তা ঠিক নেই। কিছু দূর এগিয়ে যেতে আবার শুরু হলো অদ্ভুত সকল ঘটনা। হঠাৎ আমার সামনে দিয়ে একটা বাচ্চা দৌড়ে গেল। আমি ভাবতে লাগলাম এত রাতে এই বাচ্চা কোথায় থেকে আসলো। আমি ভয় পেয়ে রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা ধরে বাড়ির দিকে যেতে লাগলাম। বাড়ির সামনে পৌঁছাতে আর কিছু সময় লাগবে। হঠাৎ একটা সাদা কাপড় পরা বৃদ্ধ লোক রাস্তা দিয়ে হাঁটতেছিল। আমি তাকে দেখে সাহায্যের জন্য ডাক দিতে লাগলাম। বৃদ্ধ লোকটি আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসলো। আমার এমন অবস্থা দেখে বৃদ্ধ লোকটি আমাকে বলতে লাগলো, বাবা, তোমার কি হয়েছে এত রাতে? তোমাকে দেখে তো অনেক খারাপ লাগছে। চলো আমার সাথে আমার বাড়িতে নিয়ে তোমাকে সুস্থ করে দেবো। আমি কোনো কথা না বলে মাথা নাড়িয়ে রাজি হয়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম কোনো রকম বাড়িতে যেতে পারলেই হয়। আমি তার সাথে হাঁটতে থাকলাম। তার বাড়িটা বেশ দূরে ছিল। সবচেয়ে বড় অদ্ভুত ব্যাপার হলো আমার বাড়ির রাস্তা আমার এলাকা, তবুও কেন যেন কোনো কিছুই চিনতে পারছি না। হাঁটতে হাঁটতে কখন যে বাড়িতে চলে আসলাম তা মনে করতে পারছি না। বাড়িটা বেশ পুরনো, চারদিকে অন্ধকার। ঘরের মধ্যে একটা বাতির আলোতে একটু অন্ধকার দূর হয়েছে, তবুও একটু একটু আফসা আলোতে যতটুকু দেখতে পারলাম তাতে বাড়িটার সুবিধার মনে হলো না। আমাকে ঘরের মধ্যে একটা পিঁড়িতে বসতে দিয়ে সে খাবার আনার জন্য হুট করেই ওদা হয়ে গেল। আমি একটু রেস্ট নিয়ে ঘরের মধ্যে চারদিকটা দেখতে লাগলাম। বেশ পুরনো কিছু ছবি দেখতে পেলাম। ছবিগুলো দেখে কেমন যেন চেনা চেনা লাগছে। সবগুলো ছবির মধ্যে হঠাৎ একটা ছবির দিকে আমার চোখ পড়ল। ছবি দেখে আমি অবাক হয়ে গেলাম। রিয়ান আর আমার একটা ছবি ঝুলিয়ে রাখা আছে। আমি ধীরে ধীরে রান্নাঘরের দিকে যেতেই দেখতে পেলাম সেই লোকটা তার একটা হাত আর একটা পা চুলোর মধ্যে দিয়ে আগুনে পুড়িয়ে রান্না করছে। ঘরের চারদিকে বড় বড় গরুর মাথা, মানুষ আর মাথা, বিভিন্ন পশুর মাথা ঝুলিয়ে রাখা হয়েছে। লোকটা আমাকে দেখে অট্ট একটা হাসি দিয়ে বলতে লাগলো, তুইও বাঁচবি না, তোকে ছেড়ে দিব না, তুইও তোর বন্ধুর মতো মরে যাবি। এমন কথা বলার পর লোকটা তার আসল রূপে ফিরে আসলো। হঠাৎ আচমকা তার মুখ থেকে অনেক বড় জিহ্বা বের হয়ে আসলো। মাথার চুলগুলো পা পর্যন্ত বেয়ে পড়লো। নাক কান গলার হাড়গুলো সম্পূর্ণ দেখা যাচ্ছে। বৃদ্ধ লোকটি তার হাত পা চুলোর ভিতর দিয়ে আমার জন্য রান্না করছে। এমন একটা দৃশ্য দেখে নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। তবু এই ভয় থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছিলাম। চারদিকে বিভিন্ন মানুষ আর পশু পাখির ঝুলানো মাথা দেখে ভীষণ ভয় পেয়েছিলাম। হঠাৎ বৃদ্ধ লোকটা আমার দিকে তাকায়। আমি একটা দৌড় দিয়ে ঘরের বাইরে বেরিয়ে পড়ি। খুব ভয় লাগছিল। চারদিকে ভীষণ অন্ধকার। পিছনে ফিরে দেখলাম আমার পিছনে আর কেউ নেই। একটা অদ্ভুত বিষয় হলো, আমি ঘর থেকে বের হয়ে কোন দিকে দৌড় দিচ্ছিলাম তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু আমি ঘুরে ফিরে সেই কালীগড় ব্রিজের সামনেই চলে এসেছি। এবার ব্রিজের মধ্যে এক ভিন্ন রকম ঘটনা দেখতে পেলাম। ব্রিজের পাশে একটা বাচ্চা ছেলে বসে আছে, ভীষণ মায়াবী। তার পাশেই বসে আছে একটা যুবক, আমার বয়সী হবে। আমি এবার কিছু চিন্তা না করে ব্রিজের দিকে উঠতে লাগলাম। আমি ব্রিজে পা দিতেই একবার অনেকে জোরে বিদ্যুৎ চমকালো। আবার এখন বোধ হয় বৃষ্টি হবে। আমি বাচ্চার দিকে এগিয়ে গেলাম। বাচ্চাটির রূপের কারণে তার দিকে থেকে আমার চোখ সরাতে পারলাম না। এত সুন্দর বাচ্চা আমি আগে কখনোই দেখিনি। বাচ্চার চেহারা দেখে আমার সমস্ত ভয় কোথাও যেন মিলিয়ে গেল। আমি বাচ্চার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, তুমি কে? এখানে কি করো? বাচ্চাটা একটা হাসি দিয়ে ব্রিজে ওই দিকে দৌড়ে যেতে লাগলো। আমি ওর সাথে সাথে যেতে লাগলাম। হঠাৎ সামনে রিয়ানের অদ্ভুত দেহটা চলে আসলো। আমি অনেক ভয় পেয়ে গেলাম।
এর কিছু পরে বাচ্চাটা কালীগড়ের ব্রিজের রেলিং এর গিয়ে দাঁড়ালো। একদিকে রিয়ানের ভয়ঙ্কর দেহ, অন্যদিকে বাচ্চাটার ব্রিজের কোনায়, একটু হলেই নিচের পানিতে পড়ে যাবে। আমি দুইজনের দিকে তাকিয়ে আছি, কোনো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ বাচ্চাটা লাফিয়ে পড়ল ব্রিজের রেলিং থেকে। আমি দৌড়ে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। হঠাৎ আজানের শব্দ কানে ভেসে আসলো। আমি সেন্স হারিয়ে ফেললাম তখন। এরপর কিছুদিন অনেক অসুস্থ নিয়ে দিন কাটলো। প্রায় 3 মাস পর থেকে শুরু হলো আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা। একটা কবিরাজ আমাকে তাবিজ দিয়েছিল, সব সময় আমার হাতে বাঁধা থাকতো। আমার একটা ভাই মারা যাওয়ার কারণে তাদের বাড়িতে গিয়েছিলাম, আর সেই কারণে হাতের তাবিজটা খুলে ফেলেছিলাম। ঠিক ওই দিন রাত থেকে ভয়ঙ্কর ঘটনা আবারও শুরু হলো। রাতে ভাইয়ের লাশ দাফন করার পর আমরা সবাই মিলে বাড়ির দিকে আসতেছিলাম। অনেক রাত হওয়ার কারণে রাস্তায় কোনো গাড়ি পেলাম না। একসাথে 10-15 জন ছিলাম বলে ভয়কে উপেক্ষা করে সবাই হাঁটা শুরু করে দিলাম বাড়ির দিকে। প্রায় 6 কিলোমিটার রাস্তা রাতেই এই ঘুটঘুটে অন্ধকারে আমরা সবাই যাচ্ছি। এমন সময় আমি নিচে গিয়ে একটা অনুভব করলাম। আমার মনে হলো আমি বোধহয় ওদের সবাইকে রেখে একাই বাড়ির দিকে হেঁটে যাচ্ছি। আমি আমার চারদিকে তাকিয়ে দেখলাম সবাই আছে কিনা। পিছনে ফিরে তাকাতে আমার বুক ধড়ফড় করে উঠল। আমি যা অনুভব করতেছিলাম আসলেই তাই। বাড়ির সবাই কোথায় চলে গেল? আমি কি ভুল রাস্তায় চলে এসেছি? আমার চারপাশে কেউ নেই। হঠাৎ রাস্তার মাঝখানে আগুনের ধোঁয়া। রিয়ানের এমন অদ্ভুত ভূতের দৃশ্য দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। কালীগড় ব্রিজের উপরে সেই দিন বাচ্চাটাকে দেখেছিলাম, আর সেই বাচ্চাটি রিয়ানের বাচ্চার মতো দেখতে। আমি একটু সুস্থ হওয়ার পর দিনের বেলায় রিয়ানের বাড়িতে গিয়ে রিয়ানের বউ বাচ্চা আর তার মায়ের সাথে কিছু সময় কথা বলি। তাদের আমার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা বলি নাই। আমি রিয়ানের বাড়িতে যাওয়ার সাথে সাথে দেখতে পেলাম রিয়ানের বাচ্চা ছেলেটা আমাকে দেখে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমি বেশি সময় রিয়ানের বাড়িতে ছিলাম না। আমার বাড়ি ফিরতে ফিরতে দেরি হয়ে গেল। রিয়ানের মা আমার হাত ধরে বলেছিল, বাবা, রিয়ানের মৃত্যুটা কিভাবে হয়েছে তা এখনো অজানা। তুমি কিছু করো যার জন্য আমরা জানতে পারি রিয়ানের মৃত্যু কিভাবে হয়েছিল। রিয়ানের মৃত্যুর পর ওর পরিবারের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। আমার অনেক খারাপ লাগে। সন্ধ্যায় বাসায় ফেরার সময় আবার কালীগড় ব্রিজের উপর দিয়ে আমাকে যেতে হবে। আমার হাতে সেই কবিরাজের তাবিজটা আছে, তাই কোনো সমস্যা হবে না। আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম। একটু দূরেই সেই কালীগড় ব্রিজ, চারদিকে সেই দিনের মতোই ভীষণ অন্ধকার। আমি রাস্তায় একা হেঁটে যাচ্ছি। মিনিট 10 হাঁটার পর কালীগড় ব্রিজের কাছে এসে পৌঁছালাম। আজ কেন যেন কোনো ভয় করছে না। বারবার রিয়ানের মা, বউ আর বাচ্চার কথা মনে হচ্ছে। কি অসহায়ভাবে দিন কাটাচ্ছে তারা। রিয়ানের অপমৃত্যুতে একটা পরিবারের এমন শোচনীয় অবস্থা হয়ে যাবে কে ভেবেছিল। রিয়ান আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল। বাড়ি থেকে বের হলেই ওর সাথে আড্ডা, হাসি তামাশাতে মেতে উঠতাম। আজ আমার সেই বন্ধু নেই, ভাবতে অবাক লাগে। এসব জিনিস ভাবতে ভাবতে কালীগড় ব্রিজের উপর উঠে পড়লাম। ব্রিজের অর্ধেক যাওয়ার পর হঠাৎ পিছন থেকে একটা গায়েরি শব্দ আসলো। আকাশ, কই যাস? একটু কথা শুনে যা আমার। আমি এমন শব্দ পেয়ে তাড়াহুড়ো করে পিছনের দিকে তাকালাম। গায়ের শব্দটা আসলে রিয়ানের শব্দের মতো তা বুঝতে বাকি রইল না। পিছনে তাকিয়ে দেখতে পেলাম সম্পূর্ণ ব্রিজ আগুনের আলোতে আলোকিত হয়ে গেছে। আকাশের উপর থেকে ধোঁয়া বের হচ্ছে। হঠাৎ একটা জিনিসের মধ্যে আমার চোখ আটকে গেল, চাইলেও আমি তা সরাতে পারছি না। আমি দেখলাম একটা সাদা কাপড় পরে রিয়ান ব্রিজের ওপর নেমে আসছে। কি সুন্দর চেহারা তার, কমল বরণ চোখ। ব্রিজের ওপরে এসে আমার দিকে হাত দিয়ে আমাকে কাছে যাওয়ার জন্য ইশারা করলো। আমি যেন না যেতেই চাইলেও জোর করে যেতে চাচ্ছি। একটু পর রিয়ান আমাকে বলতে শুরু করলো, আমি জানি আকাশ, তুই আমার অনেক ভালো বন্ধু। আমার মা, বাবা, বউ বাচ্চাকে তুই খবর নিতে গিয়েছিলি। আমার মৃত্যু এই ব্রিজের উপর হয়েছে। আমাকে এই গ্রামের ডাকাতরা হত্যা করেছে। আমার বাচ্চার জন্মদিন ছিল বলে আমি শহর থেকে অনেক টাকা খরচ করে একটা সোনার নেকলেস আমার বাচ্চার জন্য নিয়ে এসেছিলাম। কালীগড় ব্রিজের ওপর ডাকাত দল আমার কাছে ওই নেকলেসে নেওয়ার জন্য আমাকে মেরে ফেলে। আমি সেই ডাকাত দলের সবাইকে মেরে ফেলেছি। আমার পরিবারের পাশে থাকবি, আমার বাচ্চাকে এই নেকলেসটা দিবি, আর তুই ভালো থাকিস। তোর সাথে প্রতি বছর এই রাতে আমার দেখা হবে।
এটি বলে রিয়ান অসহায়ের মতো চোখের কোণে পানি জমা করে আবার আকাশে অদৃশ্য হয়ে গেল। আমি সমস্ত ব্যাপার বুঝতে পারলাম। এরপর ওর বাচ্চাকে কোলে নিয়ে নিজ হাতে সেই নেকলেস পরিয়ে দিলাম। ওর মায়ের হাতে কিছু টাকা দিয়ে কিছুদিন সংসার চালাতে বললাম। আমি একটা জব করি, এখন প্রতি মাসে কিছু টাকা রিয়ানের সংসারের জন্য দেই। প্রতি বছর এই সময় এই কালিয়ার ব্রিজের উপর রিয়ানের সাথে একবার দেখা হয় আমার। কি বলবো, এই ঘটনাটা আসলে অনেক বেদনাদায়ক ছিল। মানুষ মরে গেলেও প্রিয় মানুষের মধ্যে থেকে যায়। যে মানুষগুলো তার জীবনের চেয়ে পরিবার সংসারের মায়া বেশি করে, সেই মানুষটা খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে যায়। হ্যাঁ, এটাই সত্যি।